হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? মন খারাপ নিশ্চয়, বাংলাদেশ হেরে গেছে, ব্যাপার না। সবাই লাইভে যুক্ত হয়ে যাও দ্রুত। আজকের লাইভে তোমাদের সাথে কথা হবে অনেক বিষয় নিয়ে, কিন্তু গ্রামার আইটেমের একটা আইটেম নিয়ে, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যেটা নিয়ে আজকের ক্লাস হওয়ার কথা। এইচএসসি 26 এবং 27 ব্যাচের প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। আমাদের এই ক্লাসটা হওয়ার কথা ছিল 10টায়, কিন্তু বাংলাদেশ হারছে, এই খুশিতে আমরা একটু দেরি করে আসছি। সো সবাই তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি খুব দ্রুত লাইভে যুক্ত হইতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, অলরেডি রাত 10টা 20 বাজে, তাই না? অনেক রাত হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, মন খারাপ করার কিছু নাই। এখনো 3টা ম্যাচ হাতে আছে, এই 3টা ম্যাচে জিতে আমরা দেখাই দিব বাঙালিরা যে আমরা পারি। যাই হোক, আজকে খেলায় 3টা গোল দিছি, এই হচ্ছে বড় কথা। কারণ আগের ম্যাচগুলোতে এরকম হয়েছে, হারছে 1 গোলে 2 গোলে, কিন্তু গোল দিতে পারেনি, এই আফসোস থাকে। আজকে গোল অনেকগুলা দিছি, পেট ভরে গেছে গোল দিয়ে। ছেলেপেলে অলরেডি আমার ইনবক্সে মেসেজ দেওয়া শুরু করছে যে ভাই ক্লাস কখন, ক্লাস কখন। তাড়াতাড়ি একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই। এই ওখানে আসতে থাকলে দাও। অলরেডি প্রায় 150 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছো। দেখ, দেখে খুব ভালো লাগলো যে ছেলেপেলে রাত জেগে পড়ালেখা করার জন্য প্রস্তুত। তারা আগের মতো আর ফাঁকিবাজি করে না, তারা সবাই পড়ালেখা নিয়ে সিরিয়াস, তাই না? সবাই তাড়াতাড়ি, অলরেডি 200 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছো, মাশাআল্লাহ। বাকিদেরও লাইভে দেখতে চাই, সবাইকে লাইভে দেখতে চাই আমি। শুধু 1-2জন লাইভ ক্লাস করলে হবে না, সবাইকে থাকতে হবে। আমাদের এটা হচ্ছে স্মার্টফোন কন্টেস্ট 7-এর ক্লাস। আমাদের যে স্মার্টফোন কন্টেস্ট 7 সেটার ক্লাস। অলরেডি আমরা 6 জনকে আমাদের স্মার্টফোন দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে 7 নাম্বার। তোমরা যারা বিশ্বাস করো না তাদেরকে আমি একবার দেখাই দেই, তাহলে বিশ্বাস করবে, তাই না? তোমাদেরকে প্রমাণ সহ দেখাইলে তো তোমরা বিশ্বাস করবে, তোমরা তো আবার প্রমাণ ছাড়া বিশ্বাস করো না, তাই না? এই যে আমাদের যে স্মার্টফোন 7 কন্টেস্ট, এর আগে আমরা 6 জনকে, এই যে আমার ফোকফোকা ছবি দেখতে পাচ্ছ না, আমি নিজে গিয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে স্মার্টফোন দিয়ে আসি। স্মার্টফোন নেওয়ার জন্য তাকে আসতে হবে এখানে, আমার এখানে রাজশাহীতে এমনটা না, বা কুরিয়ারে পাঠাবো এমন না, তার কুরিয়ার খরচও লাগবে না, তার বাসায় গিয়ে আমি স্মার্টফোন দিয়ে আসি। অলরেডি 300 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, আর কিছু লাগবে না ভাই। তোমরা যে এই রাত জেগে ম্যাচ হারার পরেও যে এতজন শিক্ষার্থী লাইভে যুক্ত হইছো, এটাই অনেক আমার কাছে। এটাই হবে, এই যে এখানে আছে, এটাই হবে, ওটা লাগবে না। অলরেডি 330 জন চলে আসো, তাই না? আচ্ছা, আমরা লাইভটা শুরু করার আগে আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমার গ্রুপগুলোতে আমি লাইভগুলো শেয়ার করে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী শুরু থেকে ক্লাসগুলো করতে পারে। তোমাদেরকেও আমি বলে দিচ্ছি, 320 জন মতো লাইভে চলে আসছে, কিন্তু লাইভে তো 500+ স্টুডেন্ট থাকার কথা, তাই না? কারণ যেহেতু সবারই এইটা আছে আর কি, ইংলিশ সাবজেক্টটা। মন খারাপের জন্য কি তোমরা ক্লাসে আসতেছো না নাকি বুঝতেছি না। মন খারাপ তাই লাইভ ক্লাসে আসতেছো না? সোনামণিরা কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা কি? আচ্ছা, আমি এটা মেসেঞ্জার চ্যানেলে দিয়ে দিই, তারপরে ক্লাস শুরু করে দেয়। আচ্ছা, আমি তোমাদেরকে যে প্রমাণটা দেখানোর কথা বলতেছিলাম, এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে স্মার্টফোন 6টা অলরেডি দেওয়া হয়েছে। এই যে একটা রংপুরে তোমাদের ভাই আলবি তামিমকে দেওয়া হয়েছিল, এরপরে কিশোরগঞ্জে, তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমাদের চট্টগ্রামে
সরি এটা হচ্ছে বরিশালে, এরপর এটা হচ্ছে চট্টগ্রামে, এটা গাইবান্ধাতে, আর লাস্ট এটা ভোলাতে। তো এই যে 6টা জায়গায় 6টা স্মার্টফোন দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা স্মার্টফোন আমি নিজে গিয়ে দিয়ে আসছি। আর এই জায়গাটা খালি রাখা হয়েছে তোমার জন্য, হয়তোবা এই সপ্তাহে স্মার্টফোনটা তুমি পেতে পারো। তো এইটা তোমার জন্য ফাঁকা রাখছি। দেখা যাচ্ছে সামনের সপ্তাহে তোমার বাসায় গেলাম একটা স্মার্টফোন নিয়ে, গিয়ে বললাম যে এই যে কেসা লাগা মেরা মজাক, যাই তোমাকে ধরো একটা স্মার্টফোন দিয়ে দিলাম। এরপরে আমাদের আরও কিন্তু গিফট আছে, শুধু যে স্মার্টফোন গিফট আছে এমনটা না। স্মার্টফোনের পাশাপাশি আমরা এই সপ্তাহে আরও অনেক কিছু যুক্ত করছি। যেমন মনে করো এই যে তোমার হচ্ছে স্মার্টফোনের পাশাপাশি টি শার্ট, 50টা টি শার্ট। এই যে টি শার্ট, তোমরা যারা আমাদের হ্যান্ড নোটের গ্রুপে যুক্ত আছো, আমাদের যে স্মার্টফোন 6 কন্টেস্টে যে 50টা টি শার্ট তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকদিন কেউ না কেউ পোস্ট করতেছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি ভাইয়াদের গিফট। এই যে আমাদের সুন্দর যে টি শার্ট, এই টি শার্টটা দেওয়া হবে 50 জনকে। শুধু কি টি শার্ট না, এই যে আমাদের যে ডায়েরি, এরকম আমাদের লোকদের যে সুন্দর ডায়েরি, এই ডায়েরি দেওয়া হবে। আমার লেখা যে ইংরেজি ইউনিক বই, যেটা মানে সব কিছু বাংলাতে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু আছে এটাতে। এই যে একটা পূর্ণাঙ্গ বই, এইটা দিচ্ছি আমরা গিফট হিসাবে। আরও আছে, দাঁড়াও, এই যে ক্রেস্ট, এরপরে মোবাইল রিচার্জ, এত কিছু দিব তোমাদেরকে গিফট, শুধুমাত্র লাইভ ক্লাসটা অ্যাক্টিভলি করার জন্য আর শেয়ার করার জন্য। দেখো অলরেডি 400 জন শিক্ষার্থী লাইভে যুক্ত আছে, মাশাআল্লাহ। তোমরা চাইলে এই গিফটগুলোর মধ্যে থেকে হয়তো তুমি একটা পেতে পারো। তোমাকে কি করতে হবে, জাস্ট লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। তো আমি তোমাদেরকে অলরেডি রাত হয়ে গেছে, এই জন্য 1 মিনিট সময় দিচ্ছি। এই 1 মিনিটের মধ্যে সবাই যত পারো লাইভটা শেয়ার করে দাও। 1 মিনিটের মধ্যে যত পারো লাইভটা শেয়ার করে দাও। এরপরে আমরা আজকে যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস সেটা শুরু করে দেবো আমরা। আচ্ছা, যাদের লিমিট শেষ হয়েছে তার তো কিছু করার নাই, কিন্তু যাদের লিমিট আছে তারা শেয়ার করো, দ্রুত শেয়ার করো। দেখছো ছেলেপেলে এত বেশি শেয়ার করছে, ভাইয়াদেরকে ভালোবেসে তারা এত বেশি শেয়ার করছে যে তাদের ফোনের লিমিট শেষ হয়ে গেছে। তারা চাইলেও কিন্তু আর দেখা যাচ্ছে শেয়ার করতে পারতেছে না। এই জন্যই তোমরা যাদের লিমিট আছে তোমরা শেয়ার করো। তোমরা বসে আছো কি জন্য? তোমাদেরকে তো বলাই হয়েছে যে ভাই তাড়াতাড়ি একটু শেয়ার করে ফেলো, যার যার লিমিট আছে তাড়াতাড়ি একটু শেয়ার করে ফেলো, দ্রুত। দ্রুত শেয়ার করে ফেলো। এরপরে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মন দিয়ে করো, তাহলে দেখবে আজকের ক্লাসের পরে তোমার কাছে এই কমপ্লিটিং সেন্টেন্সটা পানি মনে হচ্ছে। কি মনে হবে? তোমার কাছে এই কমপ্লিটিং সেন্টেন্সটা পানি মনে হবে ইনশাল্লাহ। সুতরাং ভয় না করে বা ইংরেজি নিয়ে চিন্তা না করে দ্রুত চলে আসো লাইভে। 1 মিনিট টাইম দিছি, 1 মিনিটের মধ্যে আর 30 সেকেন্ড সময় আছে। 1 মিনিটের মধ্যে আর 30 সেকেন্ড। তুমি শেয়ার করার কাজ শেয়ার করো, কে অ্যাপ্রুভ করবে না করবে সেটা পরের হিসাব। তোমার শেয়ার করার কাজ তুমি শেয়ার করো দ্রুত, তাড়াতাড়ি শেয়ার করে ফেলো। শেয়ার করছো? দেখি শেয়ার করলে কতজন। লাস্ট 10 সেকেন্ড, এরপরে ক্লাস শুরু হয়ে যাবে। আর কোনো কথা হবে না, ক্লাস শুরু হয়ে যাবে এরপরে। কিও তোমরা তো দেখি শেয়ার করে না। এই যে তৌফিক ভাইয়ার পৌরনীতি ক্লাস, দেখছো এরকম কেন ভাই? তোমরা শত্রুতা কেন আমার সাথে? তৌফিক ভাইয়ার পৌরনীতি ক্লাস 1200 স্টুডেন্ট শেয়ার করছে, আর আমার ইংরেজি ক্লাস যেটা সবার দরকার সেটা 573 জন। মান ইজ্জত কিছু থাকলো? বেটা মান ইজ্জত কিছু থাকলো? আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করি। যারা এখনো শেয়ার করেনি শেয়ার করতে থাকো, আর ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। খাতা কলম নিয়ে না বসলে তোমাকে জাস্ট 15 সেকেন্ড টাইম দিচ্ছি। 15 সেকেন্ডের মধ্যে খাতা কলম নিয়ে বসে পড়ো। 15 সেকেন্ড টাইম দিচ্ছি, খাতা কলমে নোট করতে হবে। রাত হয়ে গেছে, এখন যদি আমি তোমাকে শুধু মুখে বলি আর তুমি যদি এমনিতে শুধু কান দিয়ে শোনো, একটু পরে সব ভুলে যাবে। এই জন্য তোমাকে বলতেছি খাতা কলম নিয়ে বসো, তাহলে হাতে যখন লিখবে আর সহজে ঘুম আসবে না এবং পড়াগুলো মেমোরিতে থাকবে। একটা জিনিস আমরা 10 বার উচ্চারণ করে আমাদের যতটুকু মনে থাকবে, একবার লিখলে তার থেকে বেশি মনে থাকবে। এই জন্য লেখাটা জরুরি। তো আমি তোমাদের নোট করার সময় দিব ক্লাসের মধ্যে, সবাই নোট করবে। খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নাই কেন? খাতা কলম কই? খাতা কলম খাতা কলম কই? হ্যাঁ, ইনবক্সে শেয়ার করলে হবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যা যা আছে সব শেয়ার করে ফেলো। চলো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কি? কমপ্লিটিং সেন্টেন্স।
এটা এমন একটা জিনিস যেটা তুমি অলরেডি করে আসছো তোমার স্কুল লেভেলে, তাই না? তোমার জেএসসি এসএসসি দুই জায়গাতেই এই কমপ্লিটিং সেন্টেন্স ছিল। এমন না যে জীবনের প্রথম তুমি এই জিনিসটা দেখতেছো বা এই জিনিসটা পড়তেছো, এটা তুমি অলরেডি পড়ে আসছো। এখন তোমাকে আরেকবার রিভিশন দিতে হবে। আর যারা পড়োনি তারা শুরু থেকে পড়বে। আমার পড়ানোর একটা বিশেষ গুণ হচ্ছে যে আমি একেবারেই জিরো থেকে পড়াই, একেবারে ধরে বাঁধে পড়াই। এমনটা না যে তোমার একেবারে প্রো লেভেলের স্টুডেন্টদের জন্য পড়াই, এমনটা না। কারণ আমি জানি আমার ক্লাস যারা করে অধিকাংশই আমার মতোই গদ্যপ। তো আমি তাদেরকে বুঝাইতে গেলে আমার মতো করে একেবারে একটা দেখা যায় গদ্যপ টাইপের স্টুডেন্ট যাতে বুঝতে পারে সেভাবে ধরে ধরে বুঝাবো। সো হতাশ হইলে হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, তাহলে শিখতে পারবে। কমপ্লিটিং সেন্টেন্স, তো এখানে কাজটা কি? এটা হচ্ছে একটা সেন্টেন্স কমপ্লিট করা নিয়ে, অর্থাৎ শুরু থেকে এই যে ফুল স্টপ, শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত এই পুরোটাকে আমরা একটা বাক্য বলতে পারি বা ইংরেজিতে একটা সেন্টেন্স বলতে পারি। এই সেন্টেন্সটা কি বলছে? কমপ্লিট করতে হবে। তো সেন্টেন্সটা কমপ্লিট কেন করতে হবে? কারণ পরীক্ষাতে এইটা অর্ধেক দেওয়া থাকবে বা কিছু অংশ দেওয়া থাকবে, কিছু অংশ ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে, ওই অংশটুকু লিখে তোমাকে পূরণ করতে হবে। এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সিম্পল একটা জিনিস। পরীক্ষাতে কিন্তু এটা প্রশ্ন আসবে না যে কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে। তোমাকে কি করতে হবে? পরীক্ষাতে আসবে এরকম যে কমপ্লিটিং সেন্টেন্সে অর্ধেক দেওয়া থাকবে বা কিছু অংশ দেওয়া থাকবে, কিছু অংশ গ্যাপ থাকবে। যেটা দেওয়া থাকবে এইটা দেখে বাকি অংশটুকু তোমাকে লিখতে হবে। এই ক্লু দেখে বাকি অংশটুকু লিখতে হবে। এটাই আজকে আমরা শিখবো যে কিভাবে এই অংশটুকু দেখে বাকি অংশটুকু লেখা যায়। আর অতিরিক্ত কোনো কিছু পড়বে না। তুমি যদি কোনো গ্রামার বই পড়ো, যে কোনো গ্রামার, যে কোনো রাইটারের, বাংলাদেশের, সেটা যেই হোক না কেন, দেখবে সেখানে কমপ্লিটিং সেন্টেন্সের 50 থেকে 60টার মতো রুলস দেওয়া আছে, বা ক্ষেত্র বিশেষে আরও বেশিও হইতে পারে। এতগুলো রুলস আমি তোমাকে যদি একটা একটা করে বুঝাই তোমার কাছে ইজি লাগবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন তুমি অ্যান্সার করবে তখন দেখবে তোমার কাছে অনেক কঠিন লাগতেছে। কারণ 50-60টা রুলস একটা একটা করে পড়ার সময় ইজি লাগবে, একসাথে যখন আমি মাথার মধ্যে নিয়ে আসবো তখন তালগোল পাকাই যাবে। প্রশ্ন দেখে মনে হবে প্রশ্ন কমন, কিন্তু অ্যান্সার করার টাইম আর মনে পড়বে না যে কোন রুলস হবে, কি হবে, তখন কিন্তু ভুলে যাবে। তখন পাশের বন্ধুকে বলতে হবে একে তুই। আমরা পরীক্ষার সময় কি করি? যেটা পারি না আশেপাশে সামনে পিছনে বন্ধুদেরকে জিজ্ঞেস করি, তাই না? ফিস করে এরকম করে স্যারও যেন না শুনতে পারে, আবার বন্ধু যেন শুনতে পারে, এরকম ভাবে আমরা জিজ্ঞাসা করি। সো আমরা এইভাবে যেন না এই বিপদে পড়ি, এই জন্য আমরা যতটুকু মনে রাখতে পারবো, আমাদের ক্যাপাসিটি ততটুকু পড়বে। একেবারে শর্টকাটে যেগুলো থেকে পরীক্ষায় মাস্ট প্রশ্ন আসবেই সেগুলো পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? তো চলো, কমপ্লিটিং সেন্টেন্স তাহলে কি? সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এখানে সেন্টেন্স দেওয়াই থাকবে, যতটুকু অংশ দেওয়া থাকবে এতটুকুর বাইরে যতটুকু লিখতে হবে, এটা দেখে বাকি অংশটুকু আমরা এই ক্লু দেখে বাকি অংশটুকু নির্ধারণ করব। এই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সের রুল নাম্বার 1, এটা তুমি 100 কোটি % শিওর থাকো। কি বললাম? 100 কোটি % শিওর থাকো। তুমি যেই শিক্ষা বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, সেটা ঢাকা হোক, রাজশাহী বোর্ড হোক, চট্টগ্রাম বোর্ড হোক, বরিশাল বোর্ড হোক, তারপরে হচ্ছে তোমার যেই শিক্ষা বোর্ডেরই হও না কেন, তুমি প্রত্যেকটা শিক্ষা বোর্ডে প্রত্যেকটা বছর, সেটা 26 ব্যাচের হও, 27 ব্যাচের হও, অন্য যে কোনো ব্যাচের হও, তুমি এই টপিক থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবে। লিখে রাখো এটা। সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। আর এর পাশাপাশি তোমাকে এটাও বলে রাখতেছি যে 50 থেকে 60% স্টুডেন্ট এটা ভুল করে আসবে। বই থেকে পড়বে, অন্য কারো কাছে পড়বে, তারপরও এটা ভুল করে আসবে। কেন? কারণ ইট ইজ হাই টাইমের তারা একটাই রুলস পড়ে যায় যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়, বা অনেকেই বলবে যে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। কিন্তু ভাইয়ারা এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? ইট ইজ হাই টাইমের 3টা রুলস। কয়টা রুলস? 3টা রুলস। এখন তুমি পড়ে গেছো কয়টা? একটা। পরীক্ষাতে প্রশ্ন আসে এরকম যে ইট ইজ হাই টাইম ফর, দিয়ে এইদিকে মনে করো গ্যাপ দিয়ে রাখছে। এখন চালাক যারা ভাবতেছে ওরে বাবা
পরীক্ষাতে তো আমি পড়ে গেছি আগে, প্রশ্ন তো কমন পড়ে গেছে। ইট ইজ হাই টাইম, কি আসে? ইট ইজ হাই টাইম, খাপে খাপ কুদ্দুসের বাপ, মিলে গেছে না? ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু। তো ওরা দেখার টাইম আছে, এখানে ফর আছে, মর আছে, কি আছে ধর। তো ও কি করবে, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম দিবে। তারপরে পরীক্ষা দিয়ে তো ফুরফেরা মেজাজ, মনে করো পরীক্ষা দিয়ে আসবে, আসার পরে বাসায় এসে যখন আব্বা আম্মা জিজ্ঞাসা করবে যে বাবা পরীক্ষা কেমন হয়েছে, তখন কি বলবে? ফাটাই ফেলছি আজকে, একেবারে কোপাই দিয়ে আসছি, 100-তে 100। কিন্তু এখানে যে 100-র মধ্যে যে ডাব্বা মারছে এটার খেয়াল করে না। এরকম অনেক স্টুডেন্ট দেখছি, রেজাল্ট দিছে, রেজাল্টের পরে রেজাল্টের আগের দিন ভাইয়া দোয়া করেন, ঠিক আছে দোয়া করবো, পরীক্ষায় কেমন দিছো? আলহামদুলিল্লাহ ভাই, A+ তো ইনশাল্লাহ আসার কথা। পরীক্ষায় ফেল করছে, কিরে তোর যে A+ পাওয়ার কথা তুই ফেল করলি কেন? বলে যে ভাই আমি তো ফেল করার মতো পরীক্ষা দেইনি ভাই, আমার তো শিওর A+ পাওয়ার কথা। 100 মার্কের অ্যান্সার করলে যে A+ পাবে এমনটা না, সব ভুল উত্তর দিলে তো তুমি 0 পাবে। গ্রামার জিনিসটা এরকম, গ্রামার জিনিসটা এরকম না যে তুমি লিখলেই নাম্বার পাবে। এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন না, গ আর ঘ নাম্বার, যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখলে আর তোমাকে 3-এর মধ্যে 1 হইলেও দিতে হবে। এখানে তোমার রুলস ভুল, এখানে দেখা যাচ্ছে তোমার এই জিনিসগুলো ভুল, তখন কিন্তু ভুল হবে। কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে তোমাকে সঠিক ধারণা থাকতে হবে। এবার যেই নিয়মটা তোমাকে বলবো বা যেই কথাগুলো তোমাকে বলবো কমপ্লিটিং সেন্টেন্স করার সময়, এটা সব সময় মাথায় রাখবে। সব সময় কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করতেছো, এই 2টা পয়েন্ট মাথার মধ্যে রাখবে। কয়টা পয়েন্ট? 2টা পয়েন্ট। একটা হচ্ছে রুলস, একটা কি রুলস বা যেটাকে বলতে পারো স্ট্রাকচার। এটা কি? এই যে আমরা পড়লাম না, ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়, সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়, এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যখন তুমি করতেছো কমপ্লিটিং সেন্টেন্স, এই রুলস বা স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, মানে এটা প্রথম এবং প্রধান গুরুত্ব। এরপরে হচ্ছে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাংলা অর্থ। কি রাখতে হবে? বাংলা অর্থ। অর্থাৎ পরীক্ষাতে কমপ্লিটিং সেন্টেন্সে অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাকে করতে হবে। সো যেই অর্ধেকটা দেওয়া থাকবে, এটার যে বাংলা অর্থ, এটার যে বাংলা অর্থ, এটার সাথে বাকি অংশটুকুর যেন মিল থাকে। এখানে আছে একটা, এখানে আছে একটা। ধরো তুমি যখন তখনের ব্যবহার করতেছো, বাংলাতে যদি বলি যখন তখন, ধরো এরকম হয় না, যখন বাংলাদেশ ম্যাচটা হারলো তখন আমি কান্না করলাম, তখন আমি কান্না করতেছিলাম, মিললো যে যখন হারছে কষ্ট পেয়ে আমি কান্না করছি, তাই না? এখন এখানে বাংলা আছে যখন তোমার বন্ধুর আব্বা মারা গেল, কি যখন তোমার বন্ধুর আব্বা মারা গেল তখন তুমি নাচতেছিলে। তুমি যখন আর তখনের ব্যবহার করতেছো, মিল আছে যখন তখন, যখন আমার বন্ধুর বাবা মারা গেছিল তখন আমি নাচতেছিলাম। সমস্যাটা কি হইলো? সমস্যা হচ্ছে বাংলা মিল নাই। তোমার বন্ধুর বাপ মারা গেলে তুমি কি নাচবে না কান্না করবে? কান্না করবে। অতএব তোমাকে বাংলা অর্থটা মিল রাখতে হবে। সো কমপ্লিটিং সেন্টেন্স তুমি যখন কমপ্লিট করতেছো, 2টা জিনিস মাথার মধ্যে রাখবে। একটা হচ্ছে রুলস বা স্ট্রাকচার জিনিসটা ঠিক রাখতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে বাংলা অর্থ ঠিক রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা আনসার করতেছি কি, ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইমের রুলস কয়টা? ভুলে গেছে তাড়াতাড়ি, কি বললাম? ইট ইজ হাই টাইমের রুলস কয়টা? ইট ইজ হাই টাইমের রুলস হচ্ছে 3টা। প্রথম কথা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ, ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ দেওয়া আছে। তাহলে কি করবে? 2 প্লাস ভার্ব 1। কি করবে? 2 প্লাস ভার্ব 1। ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ, ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ, 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1। ক্লাসের পড়া ক্লাসে মনে করতে হবে। পড়ালেখাতে কোনো লজ্জা শরম করা যাবে না। লজ্জা শরম করার আল্লাহ দুনিয়াতে অনেক জায়গা আছে যেগুলোতে তোমরা লজ্জা শরম করো না, কিন্তু কথা হচ্ছে পড়ালেখাতে কোনো লজ্জা শরম করা যাবে না। কি করতে হবে? এই রাতের বেলা, রাত বাজুক কয়টা, 11টা বাজুক 10টা বাজুক, এখন জোরে জোরে পড়তে হবে। পড়ো। ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ থাকলে 2 প্লাস ভার্ব 1। পড়, তাকায় আছে আমার দিকে, পড়তে লজ্জা লাগে? তোমার বাড়িতে রাতের বেলা রাত 10:30, এমন কতজন আছে? এখানে 500 স্টুডেন্ট আসো, 500 স্টুডেন্টের মধ্যে কয়জন স্টুডেন্ট হাত তুলে দেখাও তো যে ভাই রাত 11টার সময় বাড়িতে তুমি পড়তে বসছো, লাস্ট কবে পড়তে বসছো? আমি তো নিজেই মনে হয় যে লাস্ট আমার ছোটোবেলায় পড়তে বসতাম হারকিন জ্বালায় রাত 11টার দিকে, তার আগে তো কখনো পড়িনি আমি, মানে তারপরে আর পড়িনি। তো আজকে অন্তত আল্লাহর ওয়াস্তে পড়তে বসো, বাপ মা একটু দেখুক যে তুমি কলেজে ভর্তি আসো বা পড়ালেখা নিয়ে সিরিয়াস, লাইফে কিছু করতে চাও, বাপ মা একটু দেখুক, পড়তে বসো। বলো
ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ থাকলে টু প্লাস ভার্ব ওয়ান দিব। কি দিব? টু প্লাস ভার্ব ওয়ান দিব। এবার 2 নাম্বার কথা, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে তারপরে গ্যাপ। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে তারপরে গ্যাপ, তাহলে এই গ্যাপে কি দিব? ভার্বের 2 নাম্বার ফর্ম। ভার্বের 2 নাম্বার ফর্ম তো বোঝো, ভার্বের যেটা পাস্ট ফর্ম আর কি, তাই না? আবার বলতেছি দেখো, ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ টু প্লাস ভার্ব ওয়ান। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট পর্যন্ত দেওয়া আছে তারপরে গ্যাপ, তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম। ইট ইজ হাই টাইমের পরে ফর আছে, কি আছে? ফর। এই ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট নিতে হবে, শর্টকাটে পিও লিখলাম, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। এখন এই জিনিসটা যারা বোঝো না, পিও এখানে যে পার্সোনাল অবজেক্ট লিখছি পিও, এই জিনিসটা যারা বোঝো না, যারা আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সের স্টুডেন্ট, তারা এটা খুব ভালো করে বুঝবে। পার্সোনাল অবজেক্ট, কারণ তাদের প্রোনাউনের মধ্যে এগুলো পড়াইছি। তোমাদের এইচএসসি 26-27 ব্যাচের প্রোনাউন নামে একটা টপিক আছে, 8 নাম্বার প্রোনাউন রেফারেন্স। সেই প্রোনাউন রেফারেন্সের প্রোনাউনের যে 8টা প্রকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সেই পার্সোনাল প্রোনাউনের মধ্যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এগুলো পড়াইছি আমি, ঠিক আছে? তাহলে পার্সোনাল অবজেক্ট কোনগুলো? এই যে অবজেক্টিভ ফর্ম যেগুলো, কীরকম? আয়ের অবজেক্ট কি? মি, উইয়ের অবজেক্ট আস, হিয়ের অবজেক্ট হিম, শিয়ের অবজেক্ট হার। এই যে অবজেক্টিভ ফর্মগুলো, এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। এগুলো কি? পার্সোনাল অবজেক্ট। তাহলে ইট ইজ হাই টাইমের পরে ফর পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা কি করব? এই ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট নিব, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান দিব। ক্লিয়ার? এই যে রেজা চিল্লাইছো, কালকেই দেখবে তোমার বাড়িতে গরুর গোস্ত রান্না করবে, আর তোমার আব্বা আম্মা সবার আগে তোমাকে খাইতে দিবে ডাক দিয়ে, যে আয় বাবা রেজা আয়, বস খাইতে বস, কতদিন হইলো গরুর গোস্ত খাস না, বস গরুর গোস্ত খা। আমি কথার কথা বললাম এমনিতেই। তো বিষয়টা হচ্ছে, আমি আগে এই টেকনিক খাটাইতাম আমার ছোটোবেলায়। দেখা যাচ্ছে বাড়িতে আসি, টাকা পয়সা লাগবে, কান্নাকাটি করে টাকা পয়সা দিবে না জানি, তো কি করতাম তখন পড়তে বসে যেতাম। টানা 1-2 দিন এমন পড়া পড়তাম, দেখা যাচ্ছে দেখায় পড়তাম, জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে। তারপরে 2 দিন পরে যাই বলতাম, আব্বা এই জিনিসটা লাগবে, আম্মা এই জিনিসটা লাগবে। তখন কিন্তু আর একবারও বলতো না যে কেন লাগবে, দিব না, এটা বলতো না। কারণ দেখতেছে যে না, ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, ছেলে দেখা যাচ্ছে না পড়ালেখায় ফোকাসড, ছেলে দেখা যাচ্ছে পড়ালেখা নিয়ে সিরিয়াস, তখন কিন্তু আর বাপ মাকে না করবে, কষ্ট হইলেও দেখা যাচ্ছে দিয়ে দিবে। তো এগুলো টেকনিক খাটাইতে হয় স্টুডেন্ট লাইফে, তোমরা তো এগুলো জানো না। আচ্ছা, এই রুলসটা কতটুকু তোমরা বুঝছো দেখি, তোমরা রুলসটা কতটুকু বুঝছো একটু আমি একটু পরীক্ষা করে দেখি। ধরো একটা সেন্টেন্স আছে পরীক্ষাতে এরকম, যে ইট ইজ হাই টাইম ফর। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম সেম জিনিস। ইট ইজ হাই টাইমের বাংলা কি তোমাদেরকে বলা হয়নি? ইট ইজ হাই টাইমের বাংলা কি? ইট ইজ হাই টাইমের বাংলা হচ্ছে উপযুক্ত সময়। কি বললাম? উপযুক্ত সময়। এবার বলো কি হবে ওখানে? ইট ইজ হাই টাইম ফর। বলো এখানে অ্যান্সার কি হবে দেখি, কতজন করতে পারো দেখি, বলো, চেষ্টা করো সবাই, একটু চেষ্টা করো দেখি কতজন করতে পারো। আচ্ছা, তোমরা অ্যান্সার করতে করতে তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দেই, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এর মধ্যে প্রথম ইনফরমেশন হচ্ছে, সব ইনফরমেশন আমাদের ক্যাপশনেই দেওয়া আছে। দেখো এখানে প্রথম যেটা, সেটা হচ্ছে এখানে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, দেখছো শুরুতেই? এই গুগল ফর্মের লিঙ্কটা কি? এটা হচ্ছে তোমরা এই যে গিফটগুলো দেখাইলাম না, এই যে আমাদের স্মার্টফোন, এই যে আমাদের হচ্ছে টি শার্ট, এই যে আমাদের ক্রেস্ট, আমাদের ডায়েরি, বই, এই যে গিফটগুলো, এগুলো তুমি যদি পেতে চাও সবার আগে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তুমি যদি রেজিস্ট্রেশন না করো তাহলে ভাই তুমি গিফট পাবে না। এই জন্য আগে কী করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। ওই গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিবে। এরপরে নিচে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল 1,05,000 সাবস্ক্রাইবার। সিলভার প্লে বাটনে আবেদন করতে গিয়ে দেখি যে ঝামেলা লাগে আছে ইউটিউব চ্যানেলে, পরে ইউটিউব চ্যানেলটা আমাদের নষ্ট হয়ে গেছে, আর পাইনি। তো আমাদের নতুন করে 2টা চ্যানেল খোলা হয়েছে, বনিয়ামের আর চলো শিখি নামে, ওইটার লিঙ্ক দেওয়া আছে। আমাদের এই যে আজকে ক্লাস করলো না, পরিনীতি ইংরেজি, শনিবারে আছে আইসিটি ইসলাম অর্থনীতি, এই ক্লাসগুলো আমরা ইউটিউবে আপলোড করে দিব, তোমরা যেন রেকর্ডেড করতে পারো। এই জন্যই এই 2টা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে নিবে।
যারা ক্লাসে হ্যান্ড নোট পেতে চাও যে ভাই আমার একটা হ্যান্ড নোট লাগবে, এই যে ক্লাসের হ্যান্ড নোটগুলো ভাই আমি খুব অলস রাতে লিখতে পারিনি, তো এই হ্যান্ড নোট আমাদের হ্যান্ড নোট গ্রুপে পাবে, ওইটা লিঙ্ক দেওয়া আছে। আর সব নিচে বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সের ডিটেলস দেওয়া আছে, যেটা তোমাদের জন্য ভর্তি হওয়া একেবারে ফরজ, কারণ তোমাদের টেস্ট পরীক্ষার 2 মাস, আর এই 2 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে চাইলে এর থেকে ভালো অপশন হাতের মধ্যে পাবে না। যাই হোক, ওগুলো বিষয়ে আরও কথা হবে তোমাদের সাথে ডিটেলস, আমি জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম শুরুতেই, কারণ অনেকেই একটু পরে ক্লাস থেকে চলে যাবে জানি আমি, ওদের ধৈর্য এত বেশি নেই পড়ালেখা নিয়ে। আচ্ছা, অনেকেই উত্তর করছো ফর আস, ফর মি, ফর আস, ফর মি টু রিড বুক, ইট ইজ হাই টাইম ফর মি টু লার্ন, কোন কলেজের সিলেট বোর্ড, তো কী দরকার তোমার জানা, আস টু প্লেট, সৌরভ কুমার সজল প্লেট দিবে না, ওখানে প্লে দিবে। মরিয়ম আক্তার ধন্যবাদ আপু, রূপালী আক্তার, এরা কি আদরের পড়তে আসছে না কমেন্ট করতে, আজ উই টুক স্টেপস, আচ্ছা ওখানে হচ্ছে এই যে ধনরঞ্জন ভাই ভুল করছো কেন ভাই তুমি, আচ্ছা যারা যারা ভুল করছো ঠিকটা শিখে নাও। দেখো আমরা কি বলছি, আমরা যখন একটা সেন্টেন্স কমপ্লিট করতে যাব, 2টা জিনিস মাথার মধ্যে রাখবো। কয়টা? 2টা। একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে বাংলা অর্থ, একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে বাংলা অর্থ, তাই না? এবার এই যে রুলস, এই জিনিসটা হচ্ছে মাস্ট লাগবে, এটা হচ্ছে ফার্স্ট। দেখো না, অনেক খিটমিটা স্বভাবের টিচার থাকে না, যারা একটুতে রাগে কি লিখছে রাগে যায় না কথায় কথায়, এই টিচাররা সবার আগে রুলস দেখবে, রুলস যদি ভুল যায় তোমার নাম্বার দিবেন না, এজন্যই এই রুলসটা ভালো করে লাগবে। তাহলে রুলসটা দেখো, রুলসটা কি, ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ হাই টাইমের পরে ফর আছে। তাহলে আমরা রুলস একটু আগেই পড়ছি, রুলসটা কি, ইট ইজ হাই টাইমের পরে ফর পর্যন্ত দেওয়া থাকলে একটা পার্সোনাল অবজেক্ট লাগে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। তাহলে আমরা যদি এখন দেখি যে ইট ইজ হাই টাইম ফর দেওয়া আছে, এই ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট লাগবে, একটা পার্সোনাল অবজেক্ট লাগবে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। পড়ালেখা করার আমার এখনই উপযুক্ত সময়, তাহলে বাংলা অর্থ কী দাঁড়াচ্ছে, আমার পড়ালেখা করার এখনই উপযুক্ত সময়। তাহলে দেখো আমার যে রুলস, এই রুলসটাও ঠিক থাকলো, যেটা বাংলা অর্থ সেটাও ঠিক থাকলো, এই হইলো খাপে খাপ কুদ্দুসের বাপ, মিলে গেল। বুঝতে পারছো? এইভাবে তোমাকে জিনিসটা কমপ্লিট করতে হবে। ফারিয়া, উই ইউজ টাইম প্রোফাইল দিলে হবে না, তুমি এখানে উই দিস সাবজেক্ট, ফর থাকলে এরপরে সাবজেক্ট লাগবে না। তো ওই যে বললাম তোমরা একটা রুল শিখে আসছো, সাবজেক্ট প্লাস তারপরে হচ্ছে ভার্ব টু দিলে হয়ে যায়, ইট ইজ হাই টাইমের ব্যবহার, এই জন্য ভুল হচ্ছে। এরপরে আরেকটা করে দেখি, ইট ইজ হাই টাইম উই, এবার বলো কি হবে, ইট ইজ হাই টাইম উই, তারপরে গ্যাপ দিছি, বলো এখানে কি হবে, এখানে কি হবে, বলো বলো কি হবে, রত্না ভুল করছো আপু, একজন 4-5 বার করবে কেন, একবার রেজিস্ট্রেশন করলেই হবে। হ্যাঁ এইচএসসি, তবে এসএসসির স্টুডেন্টরা চাইলে করতে পারবে, কারণ তাদেরও তো সেম জিনিসই আছে। উই কেন, আচ্ছা দেখো তাহলে আমরা প্রথমে আমাদের রুলস দরকার, রুলসটা কি, ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট দেওয়া থাকে তাহলে জাস্ট আমাকে এরপরে একটা ভার্বের 2 নাম্বার ফর্ম লাগাই দিতে হবে, পাস্ট ফর্ম এবং বাংলা অর্থ মিল রেখে। তাহলে কি এখনই উপযুক্ত সময় আমাদের
পড়ালেখা করার, আমাদের কি পড়ালেখা করার। এখনই উপযুক্ত সময় আমাদের খেলাধুলা করার। তুমি এখানে যাই দাও না কেন পাস্ট ফর্ম ইউজ করবে। যেমন ফাতেমা বেগম, তুমি কি করছো, উই চেঞ্জ আওয়ার নেচার, চেঞ্জ করছো প্রেজেন্ট ফর্ম। আপু তোমাকে কি করতে হবে, চেঞ্জটা পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে, চেঞ্জড করতে হবে। রূপন, এখানে কি ফর দেওয়া আছে, এখানে সাবজেক্ট দেওয়া আছে। তোমাকে 3টা রুলসই মাথায় রাখতে হবে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়া আছে, তার মানে এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম দিতে হবে। এখানে উই এর পরে আবার ফর দিলে হবে পাগল? ইস্পাকটা বলছে ভাইয়া কি বলো, এভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো তোমরা কোন জায়গায় আসো, দেখছো তোমরা ইট ইজ হাই টাইমের রুলস এক একজন এক একটা জানে, যেটা জানে সেটাই অ্যান্সার করতেছে, বাকিগুলো আর অ্যান্সার করতেছে না। তো তোমাকে রুলস মেনে রুলস ফলো করে সেভাবে অ্যান্সার করতে হবে। আর তোমাকে তো আমি বললামই, এটা এমন একটা রুলস যে তুমি 100 কোটি% শিওর থাকো এইটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, মাস্ট। 100 কোটি% শিওর থাকো। তুমি পরীক্ষাতে এখানে নাম্বার কমন পাচ্ছ, তোমাকে দিয়ে দিচ্ছি, তারপর তুমি ভুল করতেছো, সিরিয়াস হচ্ছ না। তাহলে আবার বলি, ইট ইজ হাই টাইমের ব্যবহার, ইট ইজ হাই টাইমের ব্যবহার কি, ইট ইজ হাই টাইমের বাংলা হচ্ছে উপযুক্ত সময়। যখন ইট ইজ হাই টাইম দেখবে তখন দেখবে তারপরে সরাসরি গ্যাপ আছে কিনা, সরাসরি গ্যাপ থাকলে 2 প্লাস ভার্ব 1। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট পর্যন্ত দেওয়া আছে, তারপরে গ্যাপ, তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম। ইট ইজ হাই টাইমের পরে ফর পর্যন্ত দেওয়া আছে, তাহলে ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট, তারপরে 2, তারপরে ভার্ব 1। ক্লিয়ার? বলো ক্লিয়ার হইলে ওকে বলো কমেন্টে সবাই। যে 367 জন এখনো লাইভে আসো সবাই ওকে বলো। নেহাও বলছে ভাইয়া, তোমরা ভাইয়া ডাকো না, বলো। আচ্ছা ক্লিয়ার। মাহবুব বলছে ভাইয়া রিপ্লাই দেন না কেন? ভাই আমার কমেন্ট যেটা সামনে আসছে সেটা রিপ্লাই দিচ্ছি। ক্লাস তো লাইভ তো কমেন্ট পড়ার জন্য আসেনি, তোমাকে পড়াইতে আসছি। তোমাকে যেটা পড়াচ্ছি সেটা বুঝছো কিনা সেটা বলো। মরিয়ম, নেহা, সীমান্ত, তাকমিনা, তুষার, নহসিন, নিরঞ্জন, আইমা, তামিমা, এরপর হচ্ছে সাইমা, ইফরাত, তাহসিন, লামিয়া, মাহমুদ, শিহাব, রূপন, লামিয়া, ইব্রাহিম, রিক্তা, খাতিজা, নাফিসা, আইমা, ইয়ামিন, মেনিহা, ইশরাক, তারপর হচ্ছে মারিয়াম, আয়েশা, মালিহা। আচ্ছা 25 ব্যাচের স্টুডেন্ট জিৎ পল, নাহিদ হাসান, এরপর হচ্ছে কাঠগোলাপ, এই যে তারপর হচ্ছে ফারহানা, ইতি, সবাই আসছে লাইভে। এখানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টও কিন্তু আছে অনেকে, তারাও রাত থেকে ক্লাস করতেছে। বাহ খুব ভালো। আচ্ছা এরপরে আমরা পরের রুলসে যাব। এই সেম টাইপের একটা রুলস আছে, এই সেম টাইপের একটু দেখলেই হবে। সেটা হচ্ছে টু এর ব্যবহার, TOO। তো এটা হচ্ছে টু এর ব্যবহার। কিন্তু হয়তো কি আমার একটা টিচার ছিল, উনি হচ্ছে এইটা ঠু বলতে গিয়ে ধরো TOO, তো এটা ঠ হুস্যু বলতে চাইতো, টু। তো এই ঠু উচ্চারণ করতে গিয়ে মুখ দিয়ে থুতু বের হইতো। তো এই যে থুতু বের হইতো এই জন্যই ঠুটাকে টুই বলতো। তো শর্টকাটে হচ্ছে টু এর ব্যবহার। কিসের ব্যবহার? টু এর ব্যবহার। তো তুমি উচ্চারণ যাদের একেবারে শুদ্ধ প্লাস মুখ দিয়ে থুতু বের হয় না, তারা চাইলে টু বলতে পারো, টু বলতে পারো। আর যাদের মুখ দিয়ে থুতু বের হয় তারা টু বলতে পারো, ঠিক আছে? তাহলে কিসের ব্যবহার? সেটা হচ্ছে টু এর ব্যবহার। তো মনে রাখবে এটা হচ্ছে বাংলা হচ্ছে এতই যে, কি বললাম? এতই যে। আমরা বলি না ছেলেটা এতই বেয়াদব যে পড়তেই বসে না। এই ছেলেবেলা রাস্তাঘাটে বের, বন্ধু মেয়েটা এত সুন্দর রে, কি বলবো। এই যে এত যে যখন বলতেছো তখন কি টু ব্যবহার করবে। তাহলে দেখো এই যে টু এতই যে, যখন এরকম টু পর্যন্ত দেওয়াই থাকবে এরপরে শুধুমাত্র ভার্ব 1 দিতে হবে। কি দিতে হবে? ভার্ব 1 দিতে হবে। আর এরকম যদি থাকে টু ড্যাশ ড্যাশ, এখানে ফর দেওয়া আছে, তাহলে
এই ফরের জন্য কি করতে হয়, একটা পার্সোনাল অবজেক্ট নিয়ে আসতে হয়, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। এটা আবার আমাকে জিজ্ঞেস করো না যে পার্সোনাল অবজেক্ট কি, একটু আগেই বুঝাইছি যে পার্সোনাল অবজেক্ট কি। তাহলে টু 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 ফর, যদি টু পর্যন্ত দেওয়া থাকে ভার্ব ওয়ান, ফর পর্যন্ত দেওয়া থাকলে ফরের জন্য পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। এই মাঝে যে গ্যাপ দেখতেছো ড্যাশ ড্যাশ বললাম না, এগুলোতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, যে কোনো একটা বসবে। যেমন আমরা যদি ধরো একটা বাক্য আছে এরকম, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর ড্যাশ, বলো এখানে কি হবে? একটু আগে ফরের ব্যবহার দিয়ে একটা করাইছি, ইট ইজ হাই টাইমের মধ্যে ফরের ব্যবহার দিয়ে তোমাদেরকে একটু আগে একটা করাইছি। এবার বলো এটা কি হবে? বাইরে এখানে 300-400 স্টুডেন্ট, সবার কমেন্ট দেখা সম্ভব না, তো তোমাদের এটা অ্যান্সার করো। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, এটা অ্যান্সার করতে করতে তোমাদেরকে আমরা বলে দেই, দেখো আর 16 তারিখে হচ্ছে তোমাদের সিনিয়র যারা এই এইচএসসি 25 ব্যাচ, তাদের কিন্তু হচ্ছে পরীক্ষার রেজাল্ট দিবে, তাই না? এখন এই রেজাল্ট দেখে তোমরা এরকম ভাবতে পারো, রেজাল্ট দেখে অনেকে হচ্ছে চিন্তা করতেছে রেজাল্ট দেখে যে যারা 25 ব্যাচে তাদের প্রচুর টেনশনে আছে যে 16 তারিখের রেজাল্ট কেমন হয় না হয়। তো এই টেনশনটা তোমাদের এখন থেকে করা লাগবে, রেজাল্টের চিন্তা। তোমরা গিয়ে ধরো এইচএসসি 25 ব্যাচে যারা আছে, যাদের রেজাল্ট আগামী 16 তারিখে দিবে, তাদেরকে এখন আর কিছু করার আছে রেজাল্ট নিয়ে? কোনো কিছুই করার নেই, দোয়া করা ছাড়া যে আল্লাহ পাস করাই দিও বা আল্লাহ A+ দিও, এছাড়া কিছুই করার নাই। করার টাইম ছিল কখন? যখন তোমাদের অবস্থায় ছিল এইচএসসি পরীক্ষার 5-6 মাস আগে, 4-5 মাস আগে, তখন যদি তারা চাইতো এবং তারা যদি পরিশ্রম করতো, তাহলে আজকে কনফিডেন্ট থাকতো যে না আমার A+ আসবে, আমি ভালো পরীক্ষা দিছি, না আমি ভালো পরীক্ষা দিছি, আমার অন্তত ফেল আসবে না, আর যায় আসুক। এখন অন্তত কোনো নিউজে তার টেনশন হইতো না অতটা। তোমাদের এখন সময় যাচ্ছে, এবং তোমরা এই সময়টা কাজে যদি না লাগাও, তোমরা এই সময়টা যদি ঠিক ওই স্টুডেন্টদের মতো হেলায় ফেলায় নষ্ট করে ফেলো, তাহলে তোমরা গিয়ে দেখবে তখন টেনশানে পড়ে যাবে। সে হেলায় ফেলায় নষ্ট করতে না চাইলে তোমাদেরকে বলবো 2 মাস পরে টেস্ট পরীক্ষা, অনেকে 1.5 মাস পরে টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষাতে তুমি যদি পাস করতে না পারো, তোমাকে ফাইনাল পরীক্ষা দিতেই দিবে না, ফাইনাল পরীক্ষাতে তোমাকে বসতেই দিবে না, সেটা তুমি যেই হও না কেন। তো টেস্ট পরীক্ষাতে সব সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে, অন্তত পাস করতে হবে। অনেকে আছে 26 ব্যাচের, আমি জানি যারা বই খাতা কলম কিনে এখনো ঠিকভাবে পড়তে বসে না, সারাদিনে 1 ঘন্টা পড়ালেখা করে না। তো তোমাদের জন্য আমাদের এই বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেখানে তুমি বাংলা, ইংরেজি, আইসিটি এবং মানবিক বিভাগের সব সাবজেক্ট পাবে। এখানে বাংলা, ইংরেজি, আইসিটি 3টা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই পাবে, অর্থাৎ 500 মার্কের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারবে ফুল সিলেবাসের উপরে। কোর্স ফি ডিসকাউন্টে 1530 টাকা। ক্লাস শুরু হবে আগামী শনিবার থেকে, শনিবার বিকেল 3টায় প্রথম ক্লাস। তুমি যদি আজকে ভর্তি হও অথবা আগামীকাল রাত 12টার মধ্যে ভর্তি হও, তাহলে এই যে ডিসকাউন্ট ফি দেখতে পাচ্ছ এটাতে ভর্তি হতে পারবে, তা নাহলে এই ফি লাগবে। তুমি যদি বাংলা, ইংলিশ, আইসিটির মধ্যে যে কোনো একটা, ধরো আমি ইংলিশ পড়াচ্ছি, আমার ইংলিশ ক্লাস ভালো লাগে, তুমি শুধু ইংলিশ পড়তে চাও, সেক্ষেত্রে কোর্স ফি হচ্ছে 990। শুধু আইসিটি পড়তে চাও 990, শুধু বাংলা পড়তে চাও 990। তুমি যদি মানবিক বিভাগে, তোমার যে 4টা সাবজেক্ট, আর মানবিক বিভাগের স্টুডেন্টরা আমাদের প্ল্যাটফর্মের নাম ভালো করে মনে রাখো, চলো শিখি। কি বললাম? চলো শিখি। কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রথম, এরপরে দুনিয়াতে বা বাংলাদেশে হাজার হাজার প্ল্যাটফর্ম আসতে পারে, কিন্তু আমরা সব সময় গর্বের সাথে বলতে পারবো বাংলাদেশের মধ্যে প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের, যারা মানবিক বিভাগের স্টুডেন্টদের 13টা সাবজেক্ট আলাদাভাবে লাইভ ক্লাস করায়। শুধু মানবিক বিভাগে 13টা সাবজেক্ট, পৌরনীতি, অর্থনীতি, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, ইতিহাস, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, এরপরে হচ্ছে কি বাদ গেল, যাই হোক আরেকটা সাবজেক্ট বাদ গেল, টোটাল 13টা সাবজেক্ট। ও কৃষি শিক্ষা, 13টা সাবজেক্টেরই প্রথম পত্র দ্বিতীয় পত্র A to Z লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাসের উপরে এক্সাম দিতে পারবে। তো তোমার মানবিক বিভাগে যে 4টা সাবজেক্ট, সেই 4টা সাবজেক্ট পাচ্ছ এখানে। কোর্স ফি কত? আগামীকাল রাত 12টার মধ্যে ভর্তি হইলে কোর্স ফি হচ্ছে 1990 টাকা। তুমি যদি তোমার গ্রুপ সাবজেক্টে যে কোনো একটাতে ভর্তি হয়, অর্থনীতি, পৌরনীতি, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, যে কোনো একটা তোমার সমস্যা, সেই একটাতে ভর্তি হবে 750 টাকা। আর সব থেকে বেশি মানবিক বিভাগের 10টা স্টুডেন্টের মধ্যে 9টা স্টুডেন্টই আমাদের এই কোর্সে ভর্তি হয়, সেটা হচ্ছে বান্ডেল কোর্স। কেন? এই বান্ডেল কোর্সের মধ্যে সব পাবে, বাংলা, ইংরেজি, আইসিটি পাবে, তোমার গ্রুপ সাবজেক্টে 4টা সাবজেক্ট পাবে।
অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষায় বসে এইচএসসি পরীক্ষায় কটা সাবজেক্টের উপর দিতে হবে? 7টা সাবজেক্ট, 13টা পত্র। সেই 7টা সাবজেক্টে 13টা পত্র পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে এই বান্ডেল কোর্সের মধ্যে। কোর্স ফিও তো 2990 টাকা ডিসকাউন্টে আগামীকাল রাত 12টা পর্যন্ত। এখন ভর্তি পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে দেই যে ভাই তোমাদের এখন সময় হচ্ছে পড়ালেখা করার। তোমরা এখন জাস্ট এটাতে ভর্তি হও। আমাদের দিনে 4টা করে ক্লাস, প্রত্যেক দিন 4টা করে ক্লাস। আমি যদি তোমাদেরকে রুটিনটা দেখাই, এখানে রুটিনটা দেওয়া নাই, আমি এখানে তোমাকে ফোনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে বেসিক টু অ্যাডভান্স, প্রত্যেক দিন 4টা করে ক্লাস, প্রত্যেক দিন 4টা করে ক্লাস। এই 4টা করে ক্লাস তুমি যদি করো আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী আগামী 3 মাসে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে। টেস্ট পরীক্ষা তো প্লাস ফাইনাল পরীক্ষাতে তো ইনশাল্লাহ হবেই। তো তোমাকে বলবো তোমার ডিসিশন নেওয়ার সময় চলে আসছে। এখন ডিসিশন নিয়ে, একটা ভালো ডিসিশন নিয়ে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবে, এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে। মানবিক বিভাগের জন্য মনে করতে পারো যে বেস্ট। ঠিক আছে, সো আমরা 2 এর ব্যবহারটাই যাই, আমরা আমাদের পড়ালেখায় ফিরে যাই। যারা ভর্তি হইতে চাও আমাদের পেজে মেসেজ দাও, তুমি চলো শিখি পেজে ক্লাস করো বা এমডি বনিয়ামিন পেজে ক্লাস করো, যেই ক্লাস করতেছো এই তোমরা হচ্ছে আমাদের পেজে মেসেজ দাও, ইনশাল্লাহ তোমাকে আমাদের পেজে থেকে রিপ্লাই দিবে, ভর্তি পদ্ধতি দিয়ে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এটাতে ফেরত যাই। তাহলে 2 থাকলে ভার্ব 1, ফর থাকলে পার্সোনাল অবজেক্ট, তারপর 2, তারপরে ভার্ব 1। তাহলে আমরা যদি রুলসে যাই তাহলে এখানে হচ্ছে ফর কি আছে 2 ড্যাশ ড্যাশ ফর। তাহলে ফর থাকলে পার্সোনাল অবজেক্ট, তারপরে 2, তারপরে ভার্ব 1। এবার বাংলা অর্থ কি দাঁড়ায়? যে বাক্সটা এতই ভারী ছিল যে, এত ভারী ছিল যে আমি এটা চাটতে পারছিলাম না। আমি ফর মি টু ক্যারি, চাটতে পারছিলাম না, ক্যারি, ফর মি টু ক্যারি। তাহলে কি করলাম আমি? সিম্পল জিনিস, আমি রুলস অনুযায়ী ফরের পরে একটা পার্সোনাল অবজেক্ট দিলাম, তারপরে 2 দিলাম, তারপরে ভার্ব 1 দিলাম। বুঝতে পারছো? আর বাংলা অর্থ মিল থাকলো, হয়ে গেল। ভাইয়া কমার্স আছে, কমার্সের জন্য বাংলা ইংলিশ আইসিটি আছে। সায়েন্স আছে, সায়েন্সের জন্য বাংলা ইংলিশ আইসিটি আছে। গ্রুপ সাবজেক্ট নাই, গ্রুপ সাবজেক্ট শুধুমাত্র মানবিক। মানবিক মানেই চলো শিখি, বাস এতটুকু মাথার মধ্যে রাখবে। আলিফ নুরা কমেন্ট চোখে পড়ে কি হবে আপু? ঠিক আছে, হয়েছে না? সবার হয়েছে না? ইজি না? অনেক চেষ্টা করলেই পারবে। দেখো আজকে আমাদের বাংলাদেশের খেলা ছিল রাত 8টায়, এই জন্য আমাদের একটা রুটিন উলটপালট হয়েছে। যেমন রাত 10টা থেকে শুরু করার কথা ছিল, কিন্তু খেলা শেষ হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্যই ক্লাসেরও দেরি হয়ে গেছে। সো আমাদের কম্পিটিং সেন্টেন্সটা আমরা 2টা ক্লাসে কমপ্লিট করব। আমরা পরপর 2 দিন ক্লাস নিব, 2 দিন ক্লাস নিয়ে আমরা কম্পিটিং সেন্টেন্সটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমাদেরকে আমি একটা জিনিস ভালো করে বলি, দেখো এইচএসসি 26-27 ব্যাচের ভাই বোনেরা, তোমরা ভালো করে একটা জিনিস মাথার মধ্যে রাখো। তোমরা যদি টেনশনে পড়তে না চাও, তোমরা যদি বাপ মাকে খুশি দেখতে চাও, তোমরা যদি চাও যে না এইচএসসি পরীক্ষার পরে আমি টাকা ইনকাম করে ভালো একটা পজিশনে গিয়ে আমি একটা ভালো পজিশনে যদি যাই, বাপ মাকে টাকা ইনকাম করে আমার বাপকে একটা শার্ট কিনে দিব, আমার মাকে একটা শাড়ি কিনে দিব, আমার ভাইকে একটা পাঞ্জাবি কিনে দিব, আমার পরিবারে যে ভাগনা ভাগ্নি আছে বা ভাতিজা ভাতিজি আছে তাকে কিছু চকলেট হলেও আমি কিনে দিব, এরকম সামর্থ্য যদি জোগাইতে চাও তাহলে বলবো তোমাকে এখন থেকে শুরু করতে হবে। কারণ তোমরা এইচএসসি 26 ব্যাচে যদি ধরি, আজ থেকে 2 মাস পরে তোমার টেস্ট পরীক্ষা। তুমি যদি টেস্ট পরীক্ষায় ফেল করো, গত 12 বছর তুমি যে পরিশ্রমটা করছো, তোমার বাপ মা তোমার পিছনে যে পরিশ্রম করছে পুরাটাই বৃথা ভাই। কারণ টেস্ট পরীক্ষায় ফেল করলে তুমি আর সামনে আগাইতে পারবে না, আর সামনে তোমাকে যাইতে দিবে না। এরকম খুব কম হয় যে টেস্ট পরীক্ষা ফেল করছে, পরের বছর আবার টেস্ট পরীক্ষা পাশ করে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করছে, পড়ালেখা এখানে থেমে যায়। বিশেষ করে মেয়েদের কথা বললে তো ভাই এখানে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা, আর পড়ালেখাতে আগাতে পারে না। অতএব বলবো এখনই উপযুক্ত সময় তুমি একটা সঠিক ডিসিশন নাও। আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে মাত্র 3 মাসের মধ্যে, সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়ার দায়িত্ব আমাদের। 16টা সাবজেক্ট, বাংলা ইংলিশ আইসিটি মানবিক বিভাগের 13টা সাবজেক্ট, টোটাল 16টা সাবজেক্টের A to Z আমাদের এখানে তুমি করতে পারবে।
কোনো প্যারা নেওয়া লাগবে না, আমরা আছি। তুমি জাস্ট নিয়মিত লাইভ ক্লাসগুলো করবে, আর কিছুই করা লাগবে না। কারণ লাইভ ক্লাসের মধ্যেই আমরা প্রত্যেকটা জিনিসের সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন সলভ করাই দিব, প্রত্যেকটা ক্লাসের উপরে এক্সাম নিব। তো তুমি ঘরে বসে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারছো। তুমি এর আগে কি করছো, আজকের আগে তুমি কি করছো আমার দেখার দরকার নেই। তুমি আজকে থেকে যদি সিরিয়াস হও, আগামীকাল রাত 12টা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ, আর তুমি আগামী পরশু দিন থেকে ক্লাস শুরু করে দেবে ভর্তি হয়ে। তার মানে কি, পরশু দিন থেকে টানা ক্লাস করবে 3 মাস, তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ ইনশাল্লাহ। টেস্ট পরীক্ষাতে A+, ফাইনাল পরীক্ষাতে A+, কেউ আটকাতে পারবে না। তো তোমাদেরকে বলবো, যদি তোমরা বাপ মায়ের মুখে হাসি ফুটাইতে চাও, নিজের জন্য নাও, তোমার নিজের কথা বাদই দিলাম, সারাদিন রিলস দেখে তোমার জীবন ধ্বংস, কিন্তু তোমার কথা বাদ দিলাম, তোমার বাপ মায়ের কথা চিন্তা করে হইলো, বাপ মায়ের মুখে হাসি ফুটানোর জন্য হইলো ভাই, তোমাকে বলবো যে এখন তোমার কাছে বেস্ট অপশন হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই বেসিক টু অ্যাডভান্স কোর্সে এখন যুক্ত হয়ে যাও। বিস্তারিত প্রথম কমেন্টে দিচ্ছি, প্রথম কমেন্টে না পাইলে তুমি আমাদের পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে বিস্তারিত দিচ্ছি, এখনই ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তুমি এখান থেকে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। রাত অনেক হয়েছে, আমাদের কম্পিটিটিভ সেন্টেন্সের অল্প একটু আজকে পড়লাম, কথা একটু বেশি হইলো, তোমাদেরকে একটু ধারণা দিলাম তোমাদের এইচএসসি লেভেল সম্পর্কে। ইনশাল্লাহ আগামী এরপরে রুটিন অনুযায়ী যেদিন ক্লাস আছে ইংলিশ, সেদিন কম্পিটিটিভ সেন্টেন্স A to Z শেষ করে বোর্ড কোশ্চেন আমরা সলভ করবো। তো প্যারা নিও না, যেহেতু বনি ভাই আছে, আমি বারবার বলি স্টুডেন্টদেরকে, কেন পাও ভয়, যেখানে বনি ভাই রয়। বনি ভাই যেহেতু আছে, ইংরেজি নিয়ে কোনো প্যারা নিবে না। আমি বেঁচে থাকতে আমার একটা স্টুডেন্ট ইংলিশে ফেল করবে না ইনশাল্লাহ। সবাই তো আমার কাছে পড়ে না, তো বাকিরা ফেল করলে আমি জানি না, কিন্তু আমার কাছে পড়ে ইনশাল্লাহ ইংলিশে অন্তত কেউ ফেল করবে না, এতটুকু তুমি বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে, রাত হয়ে গেছে, সবাই ঘুমাও। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী লাইভে ইনশাল্লাহ। আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও। আর ভাই প্লিজ, তুমি আমার কাছেই পড়তে হবে, আমাদের কোর্সেই পড়তে হবে এমনটা না। তুমি চাইলে অন্য কারো ক্লাস ভালো লাগবে সেখানে পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু শুরু করো ভাই, বসে থাকো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।